হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 2 এই কোশ্চেন পেপারটি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, এর আগে আমরা দুটি করেছিলাম, একটা ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশন করেছিলাম আর একটা মডেল কোশ্চেন পেপার 1 করেছিলাম। তোমরা যারা এই দুটি ভিডিও দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ভিডিও দুটি দেখে নাও। বন্ধুরা, আজকের এই পেপার 2 কোশ্চেন পেপার 2 থেকে আমরা সিন করব, খুব সুন্দরভাবে মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা করব, আনসিন করব, বাংলা মানে সহ পড়িয়ে দেবো এবং কোশ্চেনগুলি করব, তারপর গ্রামার করব এবং শেষে রাইটিং করব। তো বন্ধুরা, তোমাদেরকে এই সমস্ত কিছু বুঝতে হলে, সিন, আনসিন, গ্রামার, রাইটিং বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখবে এবং শুনবে। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে, আর যদি ভালো লাগে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে মডেল কোশ্চেন পেপার 2। বন্ধুরা দেখো, মডেল কোশ্চেন পেপার 2, স্কুলের নাম বাঁকুড়া জিলা স্কুল আর স্যারের নাম রক্তিম মুখার্জি। প্রথম দেওয়া আছে সিন দেওয়া আছে, তো সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেখাল লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তো প্রথম এর দাগের কোশ্চেন আছে, দেখো কি বলা আছে কোশ্চেনগুলো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ফলোয়িং অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। কোশ্চেনগুলো বলা আছে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে। তো এখানে 5টি কোশ্চেন আছে, 1 × 5 সমান হচ্ছে 5, 1 × 5 5। প্রথম কোশ্চেন, গান্ধীজির 3টে অপশন আছে, বডি, কম্পার্টমেন্ট অ্যান্ড রোড ওয়াজ ল্যাডেন উইথ ফ্লাওয়ার্স। গান্ধীজি's compartment laden with flowers. Gandhiji's compartment laden with flower. Next, number 2. The crowd at the station were sorrowful, tense and boisterous. Sorting answer, sorrowful. The crowd at the station were sorrowful. Next, number 3. The ashes were immersed in Ganges, Ganga. The ashes were immersed in Ganges মানে গঙ্গা। Next, 4. গান্ধীজির লাস্ট রাইটস ওয়ার পারফর্মড ইন কোথায়, মানে গান্ধীজির শেষ ক্রিয়া কোথায় হয়েছিল, শেষ কৃতকার্যগুলো কোথায় সম্পন্ন হয়েছিল? এলাহাবাদে সম্পন্ন হয়েছিল। পরে দেখো 5 নম্বর কোশ্চেনটা বাকি আছে। 5 নম্বর কোশ্চেনটা বলা আছে, ভালো করে শোনো তোমরা। দ্য অথর 3টে অপশনের মধ্যে হ্যাড নট গন টু প্রিজন উইথ গান্ধীজি। আমাদের লেখিকা কখনো গান্ধীজির সঙ্গে জেলে যায়নি। হ্যাড নট গন টু প্রিজন, কখনো জেলে যায়নি। ওকে, তারপর দেখো বিয়ে দাগের কোশ্চেন দিয়ে আছে। বিয়ে দাগের কোশ্চেন বলা আছে, বিয়ে দাগের কি কোশ্চেন আছে দেখো। বিয়ে দাগের কোশ্চেন আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে উত্তর খুঁজে আমাদের আনসারগুলো দিতে বলছে, কোশ্চেনের আনসার দিতে বলছে। 1.5 নম্বর করে আছে, 1.5 × 2 = 3, মানে দুটো কোশ্চেন আছে 1.5 নম্বর করে 3 নম্বরের। ওকে, প্রথম কোশ্চেন আছে 1 নম্বর, হোয়াই ডিড দ্য অথর ফিল আনপ্রোটেক্টেড আফটার গান্ধীজির ডেথ। হোয়াই ডিড দ্য অথর ফিল আনপ্রোটেক্টেড আফটার গান্ধীজির ডেথ। গান্ধীজির মারা যাওয়ার পর, মৃত্যুর পর কেন লেখিকা অসুরক্ষিত অনুভব করেছিল? আমরা সকলে জানি আনসারটা, বইতে ছিল। ইন নয়নতারা সেহগাল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য অথরেস, আমি অথরেস লিখেছি, তোমরা অথর লিখতে পারো বা অথরেস লিখতে পারো। দ্য অথরেস হ্যাড গ্রোন আপ হুইথ এ ম্যাজিক সার্কেল। হুইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়ার সাথে সাথে সি, এবার কোশ্চেনটি ধরেনি বলে আমি ওপরে লিখে দিয়েছি, সি ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং হার আনপ্রোটেক্টেড। বুঝতে পারলেন? আবার বলে দিচ্ছি, ইন নয়নতারা সেঘালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেঘাল লেখা পাসিং অ্যাওয়ে বাপুতে। দ্য অথরেস লেখিকা হ্যাড গ্রোন আপ, বড় হয়ে উঠেছিল, হুইথ ইন এ ম্যাজিক সার্কেল, একটি জাদুময় বৃত্তের মধ্যে। হুইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়ার সাথে সাথে সি ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং হার আনপ্রোটেক্টেড। তিনি অনুভব করলেন যে তিনি অসুরক্ষিত হচ্ছেন। কেন? কারণ ওই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশড হয়ে গেছে, উধাও হয়ে গেছে। পরের কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড দ্য পিপল নট উইপ এনিমোর। কেন লোকজন আর কান্নাকাটি করছিল না?
ভীষণ ইজি কোশ্চেন, বইতে আছে। দ্য পিপল ডিড নট উইপ এনিমোর বিকজ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং। কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল কোথায়? ওই যে ভজন গাইছিল এবং সেই ভজনের মধ্যে এবং ওই ফুলগুলির মধ্যে, যেটা দিয়ে কম্পার্টমেন্টটা সাজানো ছিল। দ্য পিপল ডিড নট উইপ এনিমোর বিকজ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। পরে দেখো কী আছে, সিয়ের দাগের বলা আছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। সিনোনিম খুঁজতে বলেছেন। প্রথম ওয়ার্ড 1 নম্বর ফ্লকড মানে হচ্ছে এক কাছে জড়ো হওয়া, একত্রিত হওয়া, গ্যাদার্ড, GATHED গ্যাদার্ড। 2 নম্বর আছে ডেকোরেটেড মানে ডেকড মানে মানে একদম পুনরায় সুসজ্জিত করা। 3 নম্বর আছে ক্রাই মানে হচ্ছে উইপ মানে কান্নাকাটি করা। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ভ্যানিস্ট মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। এইটা 1.5 নম্বর করেছিল, এটা হাফ নম্বর করেছিল, হাফ নম্বর করে 4টে 2। ওকে বন্ধুরা দেখো, এরপর 2 দাগের আনসিন দেওয়া আছে। তো আনসিনের কোশ্চেনগুলি তোমরা করতে শুরু করে দেবে, তোমরা পারবে করতে, লাইন মিলিয়ে মিলিয়ে উত্তরগুলো হয়ে যাবে। তোমরা প্রথমে পড়তে যেও না, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তোমরা আগে প্রশ্নগুলো ভালো করে দেখবে, তারপরে টেক্সট থেকে খোঁজার চেষ্টা করবে। যদি না হয় তারপরে একবারই পড়ার ট্রাই করবে। ওকে, তো প্রথমে দেখো আমি পড়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে শোনো তোমরা, আমি পড়ার চেষ্টা করছি ভালোভাবে। সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড দ্য ওয়ার্ল্ডস স্মলেস্ট স্পিসিস অফ ফিশ। বিজ্ঞানীরা পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম প্রজাতির মাছকে আবিষ্কার করেছে, খুঁজে পেয়েছে। লিভিং ইন এ ট্রপিক্যাল অ্যাসিডিক সোয়াম্প, যেটা বাস করেন ক্রান্তীয় আম্লিক জলাভূমিতে। হোয়ার দ্য ওয়াটার ইজ দ্য কালার অফ স্ট্রং টি, যেখানে জলটার রং একদম কড়া চায়ের মতো। ফিমেল গ্রো নো বিগার দ্যান 7.9 mm। স্ত্রী মাছেরা 7.9 মিলিমিটারে বেশি বড় হয় না। হোয়ার যেখানে দ্য মেলস মিজার 10.3 mm, যেখানে পুরুষ মাছেরা 10.3 মিলিমিটার বড় হয়। অ্যাট ইটস ম্যাক্সিমাম লেন্থ মানে বড় হয়, এর চেয়ে বড় হয়। ইট আর্নস দ্য টাইটেল অফ স্মলেস্ট নোন ভার্টিব্রেট অ্যানিম্যাল হুইথ এ ব্যাকবোন। আর এটা একটা খেতাব অর্জন করেছে যে এটা সবচেয়ে ক্ষুদ্রতম মেরুদণ্ডী প্রাণী। বায়োলজিস্ট ডিসকভার্ড দ্য ফিশ ডিউরিং অ্যান এক্সপেডিশন টু এক্সপ্লোর ফরেস্ট সোয়াম অন দ্য ইন্দোনেশিয়া আইল্যান্ড অফ সুমাত্রা। জীববিজ্ঞানীরা সুমাত্রার ইন্দোনেশিয়া দ্বীপেতে অভিযান চালানোর সময় এই জলাভূমিতে মাছটিকে খুঁজে পেয়েছিল। দে ওয়ার অ্যাস্টনিশড টু ডিসকভার সেভারাল স্পিসিস অফ স্মল ফিশ। তারা এই এত ছোট প্রজাতির কয়েকটা মাছ খুঁজে পেয়ে অবাক হয়ে গেছেন। ইনক্লুডিং দ্য লেটেস্ট স্পেসিমেন নেমড পিডোসাইপ্রিস প্রোজেনেটিকা, পিডোসাইপ্রিস প্রোজেনেটিকা। এবং এই মাছের যে প্রজাতি তার নাম হচ্ছে পিডিওসাইপ্রিস প্রোজেনেটিকা। লাস্ট প্যারাম, এ সুইস বায়োলজিস্ট মরিস কোটেলেট অ্যান্ড টান হুই from the Raffles Museum in Singapore discovered the fish by sieving the water of the Sumatran swamp with a fine mesh net। তো এখানে বলা আছে একজন সুইস বায়োলজিস্ট যার নাম মরিস কোটেলেট এবং তান হুই, যারা সিঙ্গাপুরের র্যাফেলস মিউজিয়ামের কাজ করে, তারা খুঁজে পেয়েছে এই ছোট্ট প্রজাতির মাছটাকে সুমাত্রার জলাভূমিতে। কীভাবে খুঁজে পেয়েছে? তারা একটা সূক্ষ্ম মিহি জাল দিয়ে জলাভূমি থেকে তোলার পর, মানে জাল দিয়ে জল ছেঁকেছে, তারপরে মাছটিকে খুঁজে পেয়েছে। দে সেন্ট স্পেসিমেন্স অফ দ্য ফিশ টু দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইন লন্ডন। তারা এই মাছটিকে কোথায় পাঠিয়েছে? তারা পাঠিয়েছে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে পাঠিয়েছে। হোয়ার যেখানে ফিশ এক্সপার্ট, যেখানে মৎস্যবিজ্ঞানী ডক্টর ব্রিজ আইডেন্টিফাইড এটাকে চিনতে পেরেছে অ্যাজ এ স্পিসিজ নিউ টু সায়েন্স, বিজ্ঞানের নতুন প্রজাতি বলে চিনতে পেরেছে। ডক্টর ব্রিজ সেড ইট ওয়াজ এ মেম্বার অফ দ্য ক্র্যাম্প ফ্যামিলি। এইটাকে ডক্টর ব্রিজ বলেছে একটা ছোট্ট প্রজাতির অন্তর্ভুক্ত। অ্যান্ড দ্যাট দ্য মেলস হ্যাড এ পেয়ার লার্জ ফিন্স অন দ্য আন্ডার সাইড। এবং এই পুরুষ মাছেদের পেটের নিচে দিকে একজোড়া বড় পাখনা আছে। ওকে, বুঝতে পারলেন? তো দেখো কোশ্চেন দেওয়া আছে, এদের কোশ্চেন কী বলা আছে দেখো, 5টা কোশ্চেন দেওয়া আছে। ফিল ইন দ্যাম। একটু ছোটো করে নিয়েছি, দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু পুরোটা আসছে না। ঠিক আছে, একটু বড়ই করছি।
তো দেখো কোশ্চেনটা, নেম ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট করতে বলেছে। তো এটা কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে 1x5, 5টা দেওয়া আছে 5 নম্বর। 1 নম্বর, নেম অফ দ্য স্মলেস্ট স্পিসিস অফ ফিশ। এই ছোট্ট প্রজাতি মাছটার নাম কি? পিডিওসাইপ্রেস প্রোজেনেটিকা। 2 নম্বর, দ্য ফিশ বিলংস টু ক্র্যাম্প ফ্যামিলি। 3 নম্বর, নেম অফ দ্য সায়েন্টিস্ট ডিসকভারিং দ্য ফিশ। সেই সমস্ত বিজ্ঞানীর নাম করে যারা খুঁজে পেয়েছে। এই পড়লাম, মৌরিস কোটলেট, ট্যান হুই অ্যান্ড ডক্টর ব্রিজ। ওকে, ডক্টর ব্রিজের নামটাও দিয়ে দেবে, কারণ উনি ওখানে খোঁজার সঙ্গে সম্পর্কিত নয়। বেসিক এই দুটো নাম দেবে, মৌরি কোটলেট এবং ট্যান হুই, এই দুটো নাম দিলেই বেটার। 4 নম্বর, হাউ দ্য ফিশ ওয়াজ কট। কীভাবে মাছটি খুঁজে পেয়েছে? জাল দিয়ে ধরেছে। দেখো, বাই সিভিং দ্য ওয়াটার, মানে জল ছেঁকে মাছটাকে খুঁজে পেয়েছে। সিভিং মানে যে জল ছাঁকা, জল ছেঁকে মাছটাকে খুঁজে পাওয়া গেছে। 5 নম্বর বলা আছে, দ্য মেল ফিশ আর ডিস্টিংগুইশড বাই দ্য। কীভাবে পুরুষ মাছটাকে চেনা যায়? এই কোশ্চেনটা আমি ভুল লিখেছি। ডিস্টিংগুইশড বাই এটা হতে পারে, দ্য মেল ফিশ আর ডিস্টিংগুইশড বাই এ পেয়ার অফ লার্জ ফিনস অন দ্য আন্ডার সাইড। এটা হচ্ছে বেটার আনসারটা। এই পুরুষ মাছটাকে চিনবে কী করে? এই পুরুষ মাছটাকে চেনা যায় এ পেয়ার অফ লার্জ ফিনস অন দ্য আন্ডার সাইড। এটাই বেটার হবে, এ পেয়ার অফ লার্জ ফিনস অন দ্য আন্ডার সাইড। ওকে, এ পেয়ার অফ লার্জ ফিনস অন দ্য আন্ডার সাইড। বন্ধুরা দেখো, পরে বিয়ের দাগের কী বলা আছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক উত্তরটা টিক চিহ্ন দিতে বলেছে। 1x5 সমান হচ্ছে 5 নম্বরে। 1 নম্বর, দ্য নিউ ফিশ লিভস মেনলি ইন ট্রপিক্যাল অ্যাসিডিক সোয়াম। এই নতুন প্রজাতির মাছটা বাস করে কোথায়? ক্রান্তীয় আম্লিক জলাভূমিতে। তো এটা হচ্ছে সঠিক আনসার। 2 নম্বর, দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ফিমেল ফিশ ইজ। ওই স্ত্রী মাছটার কতটা দৈর্ঘ্য, কতটা? 7.9 mm, 7.9 মিলিমিটার। 3 নম্বর, দ্য নিউ স্পিসিজ ওয়াজ সেন্ট টু। এই নতুন প্রজাতির মাছটা কোথায় পাঠানো হয়েছে? লন্ডন পাঠানো হয়েছে, লন্ডন। 4 নম্বর, মৌরিক কোটলেট ইজ এ পার্সন ফ্রম সুইডেন। সুইস বিজ্ঞানী, তাই সুইডেন। 5 নম্বর, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইজ ইন লন্ডন। পরে দেখো কি বলা আছে, গ্রামারগুলো দেওয়া আছে। গ্রামার দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে দেওয়া আছে। কী বলা আছে দেখো, ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, চেঞ্জ দ্য ভয়েস। 1 নম্বর, ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, এটা ভয়েস করতে বলেছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ইউ আর অ্যাডভাইস নট টু গেট ডাউন ফ্রম এ রানিং বাস। পরে দেখো কি আছে, আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে মনে হচ্ছে। হ্যাঁ, 2 নম্বর বলা আছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। 2 নম্বর, দুটোটা আছে, 2 নম্বর দেওয়া আছে 1 নম্বর করে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ইনটু দেয়ার সকেট। তারপরে দেখো কি আছে, 3 নম্বর বলা আছে, দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। এই ন্যারেশনটা চেঞ্জ করতে বলেছে। দ্য চিলড্রেন রিকোয়েস্টেড, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, দ্য চিলড্রেন রিকোয়েস্টেড দেয়ার স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। 4টা, হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্সেস। বিং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং, এখানে পার্টিসিপল যোগ করে হলো। 5 নম্বর দেখো কি আছে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, এটা বলা আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ ফ্রেজাল ভার্ব। মানে রিজেক্টেডটাকে আন্ডারলাইন দেওয়া আছে, মানে এটা ফ্রেজাল ভার্ব আনতে বলেছে। রিজেক্টেড মানে প্রত্যাখ্যিত হওয়া, সুতরাং হবে টার্ন ডাউন। তাহলে হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন। 6 নম্বর দেখো কি আছে, তমাল কুড নট টলারেট সাচ ননসেন্স। এটাকেও বলেছে ফ্রেজাল ভাবটাকে চেঞ্জ করতে বলেছে। তো টলারেট মানে কি? সহ্য করা। বেয়ার উইথ হতে পারে বা পুট আপ উইথ, আমি পুট আপ উইথ লিখেছি। তমাল কুড নট পুট আপ উইথ সাচ ননসেন্স। পয়েরটা 7 নম্বর কি আছে দেখো, রাম ইজ প্লেয়িং বিউটিফুলি, এটা ফাইন্ড আউট দ্য ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়াটা খুঁজতে বলেছে, কিন্তু এখানে কোনো ট্রানজিটিভ ভার্বই নাই। দেখো তোমরা,
রাম ইজ প্লেইং বিউটিফুল, এখানে কোনো ট্রানজিটিভ ভার্ব আছে কি? নেই, সুতরাং দেয়ার ইজ নো ট্রানজিটিভ ভার্ব। এগুলো সব 1 নম্বর করে দিয়ে আছে। 8 নম্বরের কোশ্চেনটি দেখো কী বলা আছে। 8 নম্বরের কোশ্চেনটি বলা আছে, নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য পেশেন্ট এক্সপায়ার্ড, রিরাইট ইউজিং অ্যাজ সুন অ্যাজ, মানে অ্যাজ সুন অ্যাজ যোগ করে করতে বলেছে। অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম, কমা দেবে, কমা দেওয়ার পর লিখবে দ্য পেশেন্ট এক্সপায়ার্ড, অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট এক্সপায়ার্ড। 9টা দেখো কি আছে, দ্য গ্রিভিং পারসন হ্যাড নান টু ফল ব্যাক আপন, পিক আউট দ্য অ্যাডজেক্টিভ খুঁজতে বলেছে। তাই গ্রিভিং মানে কি, এখানে গ্রিভিংটা হচ্ছে শোকার, তো এটা বর্ণনা করছে, লোকটার অবস্থা বর্ণনা করছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গ্রিভিং মানে হচ্ছে শোকার। তো ওকে বন্ধুরা দেখো রাইটিংয়ে পোর্শন চলে এসছে। রাইটিং কী বলা আছে, 4 দাগের 10 নম্বরের রাইটিং দেওয়া আছে। প্রথম আছে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান, যে কোনো একটার উপরে রাইটিং প্যারাগ্রাফ লিখতে বলেছে 100 শব্দের মধ্যে। 1 নম্বর দেওয়া আছে দ্য মিনেস অফ এয়ার পলিউশন, মানে বায়ু দূষণের যে ভয়াবহতা সে সম্পর্কে লিখতে বলেছে। 2 নম্বর বলছে এই হট সামার আফটারনুন, অথবা একটি গ্রীষ্মের তপ্ত গ্রীষ্মের একটি বিকাল সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে বলেছেন। তারপরে দেওয়া আছে ওয়ার্ড দিয়ে, ওয়ার্ডটা বলা আছে যে রাইট এ নোটিস অ্যাজ দ্য স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ of the school magazine committee asking for self-written articles, poems, travelogues, and self-drawn picture from the students of your school to be submitted to the respective class monitors. You may highlight the following points. এখানটা বলা আছে একটা নোটিশ লিখতে বলেছে তোমাদেরকে। নোটিশটা হবে তোমার স্কুলে যে ম্যাগাজিন বের হচ্ছে, সেই জন্য তোমার ছাত্রছাত্রীদের, স্কুলের ছাত্রছাত্রীদেরকে তাদের নিজস্ব কিছু রচনা শৈলী, প্রতিভা তারা যেন ওই ম্যাগাজিনে প্রকাশ করার জন্য দেয় ক্লাস মনিটরে থাকে, সেই সম্পর্কে একটা নোটিশ লিখতে বলেছে। এটা একটাই লিখতে বলেছে 10 নম্বরের। আর হিন্টস দিয়ে দিয়েছে ওয়ার্ড লিমিট ফর প্রোজ, পোয়েট্রি এটসেট্রা। 2 নম্বর টু বি রিটেন অন ওয়ান সাইড অফ এ ফুল স্কেপ পেপার, হ্যান্ড রাইটিং শুড বি লেজিবল, চুজিং অ্যান আর্টিকেল ফর পাবলিকেশন ইজ দ্য সোল ডিসক্রিপশন অফ দ্য ম্যাগাজিন কমিটি। আর শেষে আছে কনস্ট্রাকটিভ সাজেশন আর ওয়েলকাম। তো বন্ধুরা আমি 3টাই লিখে দিচ্ছি, দেখো আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। আর বলে রাখি আমি এগুলো লিখেছি 70% ইন্টারনেট এবং 30% নিজের। 70% ইন্টারনেটের সাহায্য নিচ্ছি আর 30% নিজের লিখেছি। ওকে দেখো বন্ধুরা, দেখো দ্য মিনেস অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের ভয়াবহতা 185 ওয়ার্ড। ভালো করে শোনো, পড়ে যাচ্ছি। এয়ার পলিউশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনসার্ন ইন দ্য ওয়ার্ল্ড। বর্তমান পৃথিবীতে বায়ু দূষণ হলো অনেকগুলি সমস্যার মধ্যে একটি। অলমোস্ট অল কান্ট্রিজ বিকাম দ্য ভিকটিম অফ দিস টেরিবল এনভায়রনমেন্ট পলিউশন। প্রায় সমস্ত দেশেই, সমস্ত দেশেই এই ভয়াবহতার শিকার। দ্য পিকচার অফ এয়ার পলিউশন ইজ ব্রডলি ফাউন্ড ইন দ্য আরবান এরিয়াজ রাদার দ্যান রুরাল এরিয়াজ। এই যে দূষণ, বায়ু দূষণের যে ছবি, সেটা কোথায় বেশি? সেটা শহরাঞ্চলে বেশি গ্রামাঞ্চলের থেকে। দ্য এয়ার ইজ গেটিং মোর অ্যান্ড মোর টক্সিক ডে বাই ডে ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন। শিল্পায়ন এবং নগরায়নের ফলে বায়ু দিনে দিনে প্রতিদিন একটু একটু করে ভীষণ পরিমাণে দূষিত হতে চলেছে। মোর ওভার, আরও বড় কথা কি, দ্য র্যাপিডলি ইনক্রিজিং হিউম্যান অ্যাক্টিভিটিজ, মানুষের কিছু অযথাচিত কাজকর্ম, লাইক দ্য বার্নিং অফ ফসিল ফয়েল, জীবাশ্ম জ্বালানির পোড়ানো। ডিফরেস্টেশন কমা দিয়েছে এখানে, ডিফরেস্টেশন ইজ দ্য মেজর কজ অফ এয়ার পলিউশন। আর বন জঙ্গল ধ্বংস হলো বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। বাই বার্নিং দিস ফিউল, এই সমস্ত জ্বালানি পোড়ানোর ফলে উই প্রডিউস অক্সাইডস অফ কার্বন, আমরা কার্বন ডাইঅক্সাইডের বিভিন্ন যৌগগুলোকে উৎপন্ন করছি, হুইচ মিক্সেস উইথ এয়ার, যেটা বায়ুর সঙ্গে মিশে যাচ্ছে। উই ইউজ পেট্রোল, আমরা পেট্রোল ব্যবহার করছি, ডিজেল ব্যবহার করছি, ইন কার, বাস, ট্রাক অ্যান্ড ডিফারেন্ট ভেহিকেলস, বিভিন্ন রকম যানবাহন ব্যবহার করছি। অ্যান্ড দাস উই আর ইনডাইরেক্টলি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং এয়ার পলিউশন, আর এভাবেই আমরা বায়ু দূষণের জন্য পরোক্ষভাবে দায়ী। এয়ার পলিউশন ইনক্রিজেস দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ার, আর এই যে বায়ু দূষণ হচ্ছে সেটা আমাদের যে অ্যাটমসফিয়ার আছে তার গড় তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড দাস গ্লোবাল ওয়ার্মিং ইজ হ্যাপেন্ড, এবং এর ফলে গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। এয়ার পলিউশন ক্যান কজ লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম হেলথ ইস্যুজ। বন্ধুরা এখানটা আমি ইন্টারনেট দেখেছি, এখানটা হ্যাঁ, এয়ার পলিউশন ক্যান কজ লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম হেলথ ইস্যুজ। এয়ার পলিউশন দীর্ঘ এবং ক্ষণস্থায়ী কিছু রোগ সৃষ্টি করতে পারে। ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ওল্ড ম্যান অ্যান্ড বেবি
আর মোর অ্যাফেক্টেড বাই এয়ার পলিউশন। এটা দেখা যাচ্ছে যে বৃদ্ধ লোকেরা এবং শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বায়ু দূষণের ফলে। বন্ধুরা, শর্ট টার্ম হেলথ ইফেক্টস ইনক্লুড আই, নোজ, থ্রট ইরিটেশন, হেডেক এটসেট্রা। আর এই যে হালকা কিছু দূষণে, এই যে বায়ু দূষণ বলে হালকা কিছু রোগ হয়, সেগুলো কী কী? কিছু অল্প দিনের জন্য, সেগুলো তো আমাদের সামান্য হয়, চোখের, নাকের, গলার জ্বালা জ্বালা ভাব, হেডেক, মাথা যন্ত্রণা এটসেট্রা। সাম লং টার্ম হেলথ ইফেক্টস আর লাং ক্যান্সার। কিছু বড় সড়ো দীর্ঘ রোগগুলো কোনগুলো? লাং ক্যান্সার, ব্রেন ড্যামেজ, লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, হার্ট ড্যামেজ অ্যান্ড দ্য রেসপিরেটরি ডিজিজ। এয়ার পলিউশন অলসো কজ ড্যামেজ টু ক্রপ, অ্যানিম্যালস, ফরেস্ট অ্যান্ড ওয়াটার। এছাড়াও বায়ু দূষণ মানুষদের তো করছে, এছাড়া ফালতু কিছু জন্তু আছে, তারপরে হচ্ছে তোমার শস্য, বন, জঙ্গলে প্রভৃতি প্রচুর পরিমাণে দূষণ সৃষ্টি করছে। বন্ধুরা দেখো, এস হট সামার আফটারনুন, এটা মোটামুটি তেমন লিখতে পারিনি, দেখো কেমন হয়েছে, দেখো তোমরা পড়ে দেখবে কেমন হয়েছে, অবশ্যই বলবে কেমন হয়েছে। তেমন ভালো হয়নি এটা পড়ে। এপ্রিল অ্যান্ড মে আর সামার সিজন ইন ওয়েস্ট বেঙ্গল। এপ্রিল আর মে হচ্ছে গ্রীষ্মকাল। ইন দিস সিজন এভরিডে হ্যাজ সো মাচ হাই টেম্পারেচার, প্রত্যেক দিন প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে। পিপল ডু নট ওয়ান্ট টু কাম আউটসাইড অ্যাট দিস টাইম, এই সময় মানুষজন চায় না যে রাস্তায় বেরিয়ে আসে। দে ওয়ান্ট টু স্টে আন্ডার দ্য ফ্যান অর এ রুম হুইথ এসি, তারা চাই পাখার হাওয়ায় বসতে এবং এসি রুমে থাকতে। ইভেন এমনকি অল কাইন্ডস অফ অ্যানিম্যালস টেক শেল্টার আন্ডার দ্য শেড অফ ট্রি অর সাম কোল্ড প্লেস। এছাড়া শুধু মানুষজনই নয়, সমস্ত পশু পাখি তাদের নিরাপদ আশ্রয় খোঁজে, একটু ঠান্ডা জায়গা খোঁজে। দ্য টেম্পারেচার অফ দ্য ডে বিকামস গ্রেটার অ্যাট নুন, সবচেয়ে দিনের বেলায় তাপমাত্রা বেশি হয়। দেয়ার ইজ ল্যাক অফ ওয়াটার এভরিওয়ার, চারিদিকে জলের অভাব দেখা যায়। দ্য পন্ডস অ্যান্ড ক্যানেলস আর ওয়াটারলেস, পুকুর, ক্যানেলগুলো জলহীন হয়ে পড়ে অ্যাট দিস টাইম, এই মুহূর্তে। দ্য সানশাইন উইথ ইটস ফুল পাওয়ার অ্যাট দিস টাইম, এই সময় সূর্য প্রচুর পরিমাণে তাপ দেয়। এ হট ওয়াইন্ড ব্লোজ এভরিওয়ার, চারিদিকে গরম বাতাস বইতে শুরু করে। অকেশনালি দেয়ার আর রেন অ্যান্ড থান্ডারস্টর্ম ইন দ্য আফটারনুন, মাঝে মাঝেই বিকাল দিয়ে ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হয়। আফটার রেন অ্যান্ড স্টর্ম, ঝড় এবং বৃষ্টির ফলে উই গেট রিড অফ দিস হট টেম্পারেচার, আমরা এই প্রচণ্ড ভয়াবহতার হাত থেকে রক্ষা পাই। লিটল চিলড্রেন কাম আউটসাইড, বাইরে বেরিয়ে আসে, অ্যান্ড স্টার্ট দেয়ার প্লে, তারা খেলতে শুরু করে। অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস বিকেম বিজি হুইথ দেয়ার ওয়ার্ক, পশু পাখি তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পিপিল অলসো কমপ্লিট দেয়ার ওয়ার্কস, লোকেরাও তাদের কাজ সারে। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দ্য রেড সান, রক্তিম সূর্য, বিকামস রেডি টু বিড গুড বাই, বিদায় জানার জন্য প্রস্তুত হয়ে যায়। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ইভিনিং অ্যাপ্রোচেস, সন্ধ্যা আগিয়ে আসে। অল লিভিং বিংস রিটার্ন দেয়ার ওন অ্যাবোট প্লেস, এবং ধীরে ধীরে সমস্ত পশু পাখি তার নিজেদের বাসস্থানে ফিরে আসে। তো বন্ধুরা, এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে ডিসক্রিপশান বক্সে, কমেন্ট বক্সে জানাবে আমাকে। বন্ধুরা দেখো, এরপরে আমি নোটিশটা লিখেছি, তোমরা কমেন্ট করে জানাবে নোটিশটা কেমন হয়েছে। মোটামুটি হয়েছে, তেমন ভালো হয়নি। দেখো কি আছে, এবিসি হাই স্কুল নোটিসের টাইটেলটা দেখো, ইনভাইটিং স্টুডেন্ট ফর আর্টিকেলস, পোয়েমস, ট্রাভেলগ অ্যান্ড সেলফ ড্রন পিকচার। এবার ডেট দিচ্ছি, দেখো একটা ডেট দিয়েছি, যেদিনে লিখেছি, তোমরা সেই দিন যেদিন লিখবে সেই দিনে ডেটটা দেবে। তো কী বলা আছে ভালো করে শোনো। অল দ্য স্টুডেন্টস অফ আর স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে, দ্যাট আওয়ার স্কুল ম্যাগাজিন কমিটি, আমাদের স্কুলের যে ম্যাগাজিন কমিটি, ইজ ইনভাইটিং স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করছে, টু রাইট আর্টিকেলস, পোয়েম, ট্রাভেলগস, সেলফ ড্রন পিকচার ফর আওয়ার স্কুল ম্যাগাজিন, আমাদের স্কুল ম্যাগাজিনের জন্য ছাত্রছাত্রীরা যেন তাদের নিজেদের মতো আর্টিকেল রচনা করে, পোয়েম, কবিতা লেখে, ট্রাভেলগ, বিভিন্ন ভ্রমণ কাহিনী লেখে, এবং নিজেরা যেন ছবি এঁকে জমা দেয়। অল আর্টিকেলস, পোয়েম, ট্রাভেলগস শুড বি রিটেন বাই দেমসেলভস, এই সমস্ত কিছু নিজেদেরকে লিখতে হবে। প্রোজ অ্যান্ড পোয়েম শুড বি রিটেন ইন 200 ওয়ার্ডস, কবিতা এবং বিভিন্ন রকম গল্প বা প্রোজ বা ট্রাভেলগ 200 শব্দের মধ্যে লিখতে বলেছেন। অল রাইটিং শুড বি রিটেন অন ওয়ান সাইড অফ অল স্পেস পেপার, ফুল স্কেপস পেপার, অ্যান্ড পেন্টিং উইল বি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাদেরকে লিখতে হবে পুরো একটা পাতার মধ্যে লিখতে হবে, এবং ছবিটা আঁকতে হবে সাদা এবং কালো কালি ব্যবহার করে। দেয়ার হ্যান্ড রাইটিং শুড বি লেজিবল, তাদের হাতে লেখা খুব স্বচ্ছ হতে হবে। বেস্ট উইল বি সিলেক্টেড বাই দ্য ম্যাগাজিন কমিটি দ্বারা সবচেয়ে ভালো লেখাটাকে সিলেক্ট করা হবে। অ্যান্ড উইল বি প্রিন্টেড ইন দ্য স্কুল ম্যাগাজিন, এবং স্কুলের যে ম্যাগাজিন সেই ম্যাগাজিনেতে প্রকাশ পাবে। উইথ নেম অ্যান্ড ক্লাস,
নাম এবং ক্লাস সহ। দে মে কনসাল্ট উইথ ক্লাস টিচার্স অ্যাবাউট দেয়ার রাইটিং। তারা কী সম্বন্ধে লিখতে পারে একটু হিন্টস জানার জন্য, বিস্তারিত জানার জন্য ক্লাসের টিচারের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, যোগাযোগ করতে পারে। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, ওই আগ্রহী ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে টু সাবমিট দেয়ার ক্রিয়েটিভ ওয়ার্কস, তারা যেন তাদের এই সমস্ত সৃজনশীল কাজকর্ম জমা দেয় বাই 20 মার্চ, 20 মার্চের মধ্যে, টু দ্য রেসপেক্টিভ ক্লাস মনিটর, ক্লাসের মনিটরদের কাছে। ফর ফার্দার ডিটেলস ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, বেশি তথ্যের জন্য একজন আন্ডারসাইন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারপরে তোমরা এসডি লিখে দেবে, হেডমাস্টার। ওকে বন্ধুরা, আশা করি তোমাদের হয়তো কিছুটা ভালো লাগবে, হয়তো প্রচুর খারাপ লাগবে। তো কোথায় কোথায় ফল্ট আছে অবশ্যই জানিয়ে দিও তোমরা, তাহলে হয়তো আরও তোমাদের ভালোভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। তো বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।